ইসরায়েলকে রক্ষায় এবার আন্তর্জাতিক আদালতকে হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র। গাজায় হামলা বন্ধে চাপ প্রয়োগে তেল আবিব সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিস্তার পর এবার গঙ্গার পানি নিয়ে মাথা ব্যথা মমতার। সরাসরি চুক্তির বিরোধিতা না করলেও স্থানীয় বিধায়কদের ক্ষতিপূরণের আন্দোলনে নামার নির্দেশ। এবং ধূলিঝড়ে লন্ডভন্ড সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন এলাকা। ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ব্রাজিল। ডুবে গেছে ১০০টির বেশি শহর, ৮ জনের প্রাণহানি। দেখছিলেন শিরোনাম। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি এরিন আয়াত। এবার ইসরায়েলকে রক্ষায় আন্তর্জাতিক আদালতকে হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র। ইসরায়েলি সরকার প্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলে আন্তর্জাতিক অপরাধ আদালতের অনেক বড় ভুল হবে বলে সতর্ক করেছে দেশটি। এরই মধ্যেই গাজায় যুদ্ধ বন্ধে চাপ প্রয়োগে ইসরায়েল সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলার দাবি করছে হিজবুল্লাহ। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে বিপর্যস্ত গাজাবাসীর ওপর একের পর এক হামলা বন্ধে বিভিন্ন দেশে চলছে বিক্ষোভ। এরই জেরে গাজায় যুদ্ধবন্ধের চুক্তি নিয়ে চাপ প্রয়োগ করতে নাটকীয়ভাবে তেল আবিব সফর করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। কোনো বিলম্ব কিংবা অজুহাত ছাড়াই হামাসের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো উচিত বলে জানান তিনি। গাজায় চলমান আগ্রাসনের দায়ে ইসরায়েলি সরকার প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে আন্তর্জাতিক অপরাধ আদালতের অনেক বড় ভুল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাতে এমনটাই জানায় মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। এরই মধ্যে প্রথমবারের মতো ইসরায়েলের এরেস ক্রসিং ব্যবহার করে জর্ডান সীমান্তবর্তী গাজার উত্তরাঞ্চলে ৩১টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। এদিকে বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনির পক্ষে চলমান বিক্ষোভের প্রতি সমর্থন জানাতে মধ্য গাজার দেইর আল বালা শহরে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনিরা। এ সময় বিক্ষোভকারীরা কলম্বিয়া, ইউসিএলএ, ইউনিভার্সিটি অব মিনেসোটা এবং ইয়েলের মতো বিশ্ববিদ্যালয়ের নামসহ ফিলিস্তিনি পতাকা হাতে জড়ো হন। ইসরায়েলকে মোকাবেলায় এবার এক হলো ফিলিস্তিনের দুই প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক গোষ্ঠী হামাস ও ফাতাহ। চীনের মধ্যস্থতায় দুই দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে বেইজিংয়ে। এতে নিরপরাধ ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার পুনরুদ্ধারের জন্য শেষ পর্যন্ত একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন প্রতিনিধিরা। এমনটাই নিশ্চিত করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। হামাস ইসরায়েল সংকট নিয়ে শুরু থেকেই সরব পরাশক্তি চীন। ইসরায়েলকে মোকাবিলায় ফিলিস্তিনের ফাতাহ ও গাজার শাসক গোষ্ঠী হামাসকে ঐক্যবদ্ধ করার কৌশল হাতে নিয়েছে দেশটি। চীনের উদ্যোগে এবার নিজেদের বিভেদ ভুলে এক টেবিলে বসে সামনে এগিয়ে যেতে রাজি হলো দুই প্রতিদ্বন্দ্বী দল। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, বেইজিংয়ের আমন্ত্রণে ফাতাহ ও হামাস প্রতিনিধিরা সম্প্রতি ফিলিস্তিন নিয়ে খোলামেলা আলোচনার জন্য বৈঠকে বসেন। ফাতাহ ও হামাসের শীর্ষ নেতারা সংলাপ ও পরামর্শের মাধ্যমে রাজনৈতিক সদিচ্ছা প্রকাশ সহ ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার আদায়, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা সহ শেষ পর্যন্ত একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সংলাপের পরে তারা একটি চুক্তিতে পৌঁছান বলেও জানা যায়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ইটালিতে পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে রাজধানী রোমে কনসার্টের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যে ভিড় করেন হাজার হাজার মানুষ। শ্রমিকদের অধিকার আদায়ে সোচ্চার থাকার আহ্বান জানান অংশগ্রহণকারীরা। ইটালি থেকে হাসান মাহমুদের রিপোর্টে বিস্তারিত। আগেই পূর্বাভাস ছিল এবারের কনসার্টে অতীতের সকল রেকর্ড ভেঙে নাগরিকদের উপস্থিতি ঘটবে। ফলে চিরচেনা সানজুবানি চত্বর থেকে সরিয়ে আরো বড় জায়গায় চির্কো মাসিমো চত্বরে স্থানান্তর করা হয় কনসার্টটি। বৃষ্টির মধ্যেও বিপুল সংখ্যক নারী পুরুষ এতে অংশ নিয়ে উল্লাসে মেতে ওঠেন। এদিন শ্রমিক অধিকার রক্ষায় সোচ্চার হন সবাই। বাংলাদেশ সহ ইতালির বিভিন্ন খাবারের পসরা সাজিয়ে বসলেও বৃষ্টির কারণে পড়তে হয় চরম বিড়ম্বনায়। শ্রমিক দিবসকে উদযাপন করার জন্য বৃষ্টি উপেক্ষা করে প্রচুর মানুষ এই কনসার্টে এসেছে। শ্রমিক বা যারা কাজ করে তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দিন। কাজ একটি মৌলিক অধিকার, যা ইতালির সংবিধানের প্রথম অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে উপস্থিত হতে পেরে অত্যন্ত আনন্দিত। ওয়েদারের কারণে শুধু আমি না, আমরা যারা এখানে আছি, ব্যবসায়ী যারা আছি, মোটামুটি সবাই আমরা ক্ষতির সম্মুখীন। আন্তর্জাতিক শ্রমিক
শ্রমিক দিবস উপলক্ষে দেশটির রাষ্ট্রপতি সের্জো মাতারেল্লা মে দিবসের বাণীতে বলেন, কাজ কোনো পণ্য নয়, এটা শ্রমিকদের অধিকার। তিনি জোর করে কাজ করানো থেকে বিরত থাকার আহ্বান জানান। ইতালির বিখ্যাত শ্রমিক সংগঠন সিজিএল সিআইএসএল উইল চলতি বছরের কনসার্টের আয়োজক ছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও বহু নাগরিক অংশ নেন এই কনসার্টে। তাদের অনেককেই বৃষ্টির মধ্যে গানের সঙ্গে নাচতে দেখা যায়। ইতালিতে মোট 2,37,73,000 মানুষ বিভিন্ন পেশায় কাজ করে থাকে। এদের মধ্যে 23 লাখ বিদেশি নাগরিক। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এবারের পয়লা মের কনসার্ট তেমনটি জমে ওঠেনি। তবে রোমের বাইরে থেকে যে সকল তরুণ তরুণীরা রাজধানী রোমে এই কনসার্টে অংশগ্রহণ করেছেন তারা কিন্তু ফেরত যেতে পারেননি। তবে ইতালিয়ান নাগরিকরা বলছেন তারা এই উৎসবে আনন্দ করলেও শ্রমিক অধিকার আদায়ে সোচ্চার রয়েছেন। ইতালির রাজধানী রোমের চির্কো মাসিমো থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। উত্তর কোরিয়া ও ইরানের মধ্যকার সম্ভাব্য সামরিক সহযোগিতার বিষয়টি নজরে রাখছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। তেহরান পিয়ংইয়ং এর মধ্যে সামরিক খাতে কোনো চুক্তি হলে তা প্রতিহতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ার করেছে ওয়াশিংটন। সামরিক খাতের চুক্তির বিষয়টি এড়িয়ে পিয়ংইয়ং জানায় তেহরানের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক বিষয় আলোচনা হয়েছে। এদিকে বিশ্লেষকরা বলছেন মার্কিন ও পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করেই উত্তর কোরিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র নিতে চায় ইরান। গেল সপ্তাহে বিরল এক সফরে ইরান যায় উত্তর কোরিয়ার একটি প্রতিনিধি দল। এরপর থেকেই দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতার চুক্তির বিষয়ে শুরু হয় নানা জল্পনা কল্পনা। যদিও উত্তর কোরিয়ার গণমাধ্যম দাবি করে প্রতিনিধি দলের সফরে বাণিজ্যিক বিষয়েই কেবল আলোচনা হয়েছে। তবে ইরান উত্তর কোরিয়ার মধ্যকার সামরিক সহযোগিতার বিষয়টি নিয়ে গভীর উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে উত্তর কোরিয়া ও ইরানের মধ্যকার সম্ভাব্য সামরিক সহযোগিতার বিষয়টি নজরে রাখছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। তেহরান পিয়ংইয়ং এর মধ্যে সামরিক খাতে কোনো চুক্তি হলে তা প্রতিহতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ার করেছে ওয়াশিংটন। সামরিক চুক্তির বিষয়টি সত্য হলে ইরান ও উত্তর কোরিয়ার ওপর দেয়া হতে পারে আরও নিষেধাজ্ঞা। আর ইইউ নিজেদের উদ্বেগের কথা জানিয়ে বলেছে দুই দেশ শিগগিরই জাতিসংঘের দেয়া নিষেধাজ্ঞা অমান্য করতে পারে। 1980 সালে তৎকালীন ইরান ইরাক যুদ্ধের সময় তেহরানের কাছে অস্ত্র বিক্রি শুরু করে পিয়ংইয়ং। এরপর থেকে দুই দেশ নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াতে মনোযোগী হয়। আবারও বৈরী আবহাওয়ার কবলে সংযুক্ত আরব আমিরাত। বুধবার স্থানীয় সময় রাত 3টা থেকে প্রচণ্ড ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি। পাশাপাশি প্রচণ্ড ধূলিঝড় লণ্ডভণ্ড করেছে দেশটির বিভিন্ন অঞ্চল। যানবাহন শূন্য হয়ে পড়ে মহাসড়কগুলো। শিবলি আল সাদিকের রিপোর্ট। বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতে আবারও বৈরী আবহাওয়ার শিকার সংযুক্ত আরব আমিরাত। বুধবার রাত 3টা থেকে প্রচণ্ড ঝড়ো হওয়া ও বৃষ্টি শুরু হয়েছে দেশটিতে। উপড়ে গেছে বিভিন্ন অঞ্চলে গাছপালা। হঠাৎ শুরু হওয়া ঝড়ো হাওয়ায় দিক বেদিক ছুটি করেন সাধারণ মানুষ। যানবাহন শূন্য হয়ে পড়ে দেশটির বিভিন্ন মহাসড়কগুলো। আগে থেকেই বৈরী আবহাওয়ার সতর্কতা থাকায় প্রশাসনের পক্ষ থেকে মোবাইল অ্যাপসের মাধ্যমে সবাইকে সতর্কবার্তা জানিয়ে দেওয়া হয়। 2 এবং 3 মে দেশটির সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাস নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। আবুধাবি ও আলাইনে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় বলে জানা গেছে। গতবারের মতন টানা বৃষ্টি হলে বিভিন্ন শহর ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এবার দেশটির সরকার পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এদিকে ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। ডুবে গেছে রাস্তাঘাট ও বাড়িঘর। পানিবন্দী হয়ে পড়েছেন বহু মানুষ। ভয়াবহ এই বন্যায় এখন পর্যন্ত 8 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন অন্তত 21 জন। এদিকে আফ্রিকার দেশ কেনিয়ায় বন্যার পরিস্থিতি আরও অবনতি হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 181 জনে দাঁড়িয়েছে। প্রতিবেশী তানজানিয়া এবং বুরুন্ডিতেও বন্যায় বাড়ছে প্রাণহানি। ভারী বৃষ্টির কারণে ভয়াবহ বন্যায় ভেঙে গেছে রাস্তাঘাট। চারদিকে থই থই করছে পানি। নৌকায় করে উদ্ধার করা হচ্ছে বাসিন্দাদের। চলতি সপ্তাহে এমন দৃশ্যই দেখা গেছে ব্রাজিলের রিও গ্রান্দে দো সুল প্রদেশে। এছাড়া বন্যার পানিতে তলিয়ে গেছে আরও 100টি শহর।
বন্যায় গত এক সপ্তাহে হতাহত হয়েছেন অনেকে, নিখোঁজ রয়েছেন বহু মানুষ। স্থানীয় সময় বুধবার দেশটির কর্তৃপক্ষ জানায় এখন পর্যন্ত বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ১৫০০ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আমাদের সাহায্য দরকার। সব থেকে ভালো হয় আমরা যদি একে অপরের সাহায্যে এগিয়ে আসি। প্রথমেই ভ্রমণে না যাওয়ার নির্দেশনা দেয়া আছে, কারণ আমরা যেসব জায়গায় সতর্কতা জারি করেছি সেসব স্থানে যে কোনো মুহূর্তেই পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এছাড়া যে কোনো সময় রাস্তাঘাট বন্ধ হয়ে যেতে পারে। কর্তৃপক্ষ আরও জানায় ব্রাজিলের নদীগুলোর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ১০০টিরও বেশি শহর তলিয়ে গেছে। এর আগে মঙ্গলবার আবহাওয়া দপ্তর জানায় আগামী দিনে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। এদিকে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পূর্ব আফ্রিকার দেশ কেনিয়া। অব্যাহত বন্যায় বাড়ছে প্রাণহানি। আন্তর্জাতিক সাহায্য সংস্থা রেড ক্রস জানায় বন্যার পানি বাড়তে থাকায় বহু মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছে। পানিবন্দী রয়েছেন বহু মানুষ। দেখা দিয়েছে খাবার সংকট। টানা বৃষ্টি ও বন্যায় বিভিন্ন অঞ্চলের ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা। কেনিয়ার পাশাপাশি প্রতিবেশী তানজানিয়া এবং বুরুন্ডিতেও বন্যার পরিস্থিতির অবনতি হয়েছে। বাড়ছে প্রাণহানির সংখ্যা। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। নাদিম মারজান, সময় সংবাদ। তীব্র গরমে নাজেহাল দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশ। ভারতের কলকাতায় গেল ৭০ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এরই মধ্যে হিটস্ট্রোকের শহরটিতে একজনের মৃত্যু হয়েছে। এদিকে গেল কয়েকদিনে ভিয়েতনামের বেশিরভাগ অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা 40.2 এবং 44 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এরই মধ্যেই গরমের পর দক্ষিণ এশিয়ার বৃষ্টিতেও নাকাল হবে বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে আবহাওয়া বিষয়ক সংস্থা সাউথ এশিয়া ক্লাইমেট আউটলুক। কাঠফাটা রোদের মধ্যে তীব্র গরম, তাপপ্রবাহে হাঁসফাঁস অবস্থায় যেখানে ঘর থেকে বের হয় দুষ্কর, সেখানে বাইরে কাজ করছেন ভারতের কলকাতার নির্মাণ শ্রমিকরা। এরই মধ্যে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা গেল 70 বছরের মধ্যে সর্বোচ্চ। এ অবস্থায় রাস্তায় কমছে সাধারণ মানুষের আনাগোনা। চিকিৎসকদের পক্ষ থেকেও বারবার সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে। তবে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়লেও এত গরমে বাইরে কাজ করা ছাড়া কোনো উপায় নেই বলে জানান নির্মাণ শ্রমিকরা। এর মধ্যে কলকাতায় তীব্র গরমে একজনের মৃত্যু হয়েছে। এ পরিস্থিতির মাঝেই এপ্রিল ও জুনে স্বাভাবিকের তুলনায় তাপমাত্রার পারদ বেশি থাকবে বলেও সতর্ক করেছে দেশটির আবহাওয়া অফিস। তীব্র গরমে হাঁসফাঁস করছে এশিয়ার দেশ ভিয়েতনামের মানুষও। গেল কয়েকদিনের সর্বোচ্চ তাপমাত্রা 44 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর মধ্যেই দ্রুত তাপমাত্রা কমবে না বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া দফতর। এদিকে তীব্র তাপপ্রবাহে দক্ষিণ এশিয়ার দেশ নেপালের পরিস্থিতিও নাজুক। এ অবস্থায় দেশটির স্কুলের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। অন্যদিকে তীব্র গরমে যখন হাঁসফাঁস অবস্থা, ঠিক তখনই দক্ষিণ এশিয়ার আবহাওয়া নিয়ে আরও বড় দুঃসংবাদ দিল আবহাওয়া বিষয়ক সংস্থা সাউথ এশিয়া ক্লাইমেট আউটলুক। সংস্থাটির প্রতিবেদনের তথ্য মতে 2024 সালে বর্ষা মৌসুম জুন থেকে সেপ্টেম্বর মাসে দক্ষিণ এশিয়ার বেশিরভাগ অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। আফরিন মৌ, সময় সংবাদ। তিস্তার পর এবার ফারাক্কা ব্যারাজ দিয়ে বাংলাদেশে পানি যাওয়ার পশ্চিমবঙ্গের ক্ষতি নিয়ে তীব্র হুঙ্কার দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে মালদায় দলীয় নির্বাচনী সভায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের কৃষকদের চরম ক্ষতি হচ্ছে বলে উল্লেখ করেন মমতা। সরাসরি চুক্তির বিরোধিতা না করলেও স্থানীয় বিধায়কদের ক্ষতিপূরণের আন্দোলনে নামার নির্দেশ দেন মমতা। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ফারাক্কা ব্যারেজ নিয়ে যখন চুক্তি হলো দেবগৌড়া, সিপিএম এবং বাংলাদেশের মধ্যে, তিস্তার পর এবার গঙ্গা নিয়ে চটেছেন মমতা। বুধবার দুপুরে মালদার ফারাক্কায় নির্বাচনী সভায় দাঁড়িয়ে দেশটির কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ান মমতা। সরাসরি ফারাক্কা চুক্তির বিরোধিতা না করলেও ফারাক্কা ব্যারাজ দিয়ে পানি যাওয়ার কারণে স্থানীয় কৃষকরা সেচ কাজে অসুবিধায় পড়ছেন বলে দাবি করেন মমতা। তিনি বলেন, কেন্দ্র ক্ষতিপূরণের 700 কোটি টাকাও দেয়নি এবং ড্রেজিংও করেনি। এ নিয়ে আন্দোলন হওয়া উচিত। যখন বন্যায় লোক ভেসে যায়
তখন ফরাক্কাকে বলতে 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 আমাদের মুখ ব্যথা হয়ে যায়। ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ কোনো কথা শোনে না, এটা নিয়ে বড় আন্দোলন করা উচিত। অন্যদিকে মমতার নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আপত্তির মুখে আজও আলোর মুখ দেখেনি বাংলাদেশের অধিকার বহু প্রত্যাশিত তিস্তা চুক্তি। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। রাশিয়া বেলারুশের মতো প্যারিস অলিম্পিকে নিষিদ্ধ করা হোক ইসরায়েলকেও, এমন দাবিতে ফ্রান্সে অলিম্পিক আয়োজক কমিটির সদর দফতরের সামনে আন্দোলন করেছে শত শত মানুষ। ইসরায়েল বিরোধী স্লোগানের পাশাপাশি গাজায় লম্বা সময় ধরে চলতে থাকা ইসরায়েলি গণহত্যার পরও কেন নিশ্চুপ অলিম্পিক আয়োজক কমিটি, সেই প্রশ্নও তোলেন আন্দোলনকারীরা। প্যারিসের সেন্ট ডেনিস অলিম্পিক আয়োজক কমিটির হেড অফিস, যেখানে জড়ো হয়েছে প্রায় ৩০০ আন্দোলনকারী। সবার একটাই দাবি, এবারের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস থেকে নিষিদ্ধ করা হোক ইসরায়েলকে। ফিলিস্তিনের পতাকা আর ইসরায়েল বিরোধী স্লোগানে উত্তপ্ত প্যারিসের রাস্তা। স্থানীয় নিরাপত্তা কর্মীরাও ততক্ষণে সতর্ক অবস্থানে। অলিম্পিকের মতো বিশাল আয়োজনকে সামনে রেখে কোনো ধরনের ঝুঁকি নিতে চাচ্ছে না আয়োজক দেশটি। ইউক্রেনে আগ্রাসনের কারণে অলিম্পিকে রাশিয়া বেলারুশ এখনও ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত। সে উদাহরণ টেনে ইসরায়েলকেও নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করার দাবি আন্দোলনকারীদের। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর তাদের 4 দিনও লাগেনি অলিম্পিকে রাশিয়া আর বেলারুশকে নিষিদ্ধ করতে। আর অন্যদিকে গাজায় চলতে থাকা গণহত্যায় মৃতের সংখ্যা 40,000 ছাড়িয়ে গেছে, যার মধ্যে অধিকাংশই নারী ও শিশু। তবে এটা কেবলই ব্যবসা তাদের জন্য। তারা পুরোপুরি প্রস্তুত ইসরায়েলি প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানাতে। আগ্রাসন বৈষম্যের বিরুদ্ধে বরাবরই সোচ্চার থাকা অলিম্পিক কমিটি কেন ইসরায়েলের বেলায় নিশ্চুপ, তা অবাক করেছে সবাইকে। কেবল রাশিয়া বা বেলারুশ নয়, এর আগেও বেশ কিছু কঠোর সিদ্ধান্তের উদাহরণ রয়েছে অলিম্পিকের মঞ্চে। অলিম্পিকে যা ঘটছে সেগুলোর মধ্যে তুলনা করতে পারলে খুশি হব। কয়েক দশক আগেও যদি 1964 সালের কথা বলি, যখন বর্ণবাদী দক্ষিণ আফ্রিকাকে তাদের প্রকাশ্য বর্ণবাদের কারণে অলিম্পিকে নিষিদ্ধ করা হয়েছিল। এদিকে একদিকে যেমন ইসরায়েল বিরোধী আন্দোলন তীব্র হচ্ছে, অন্যদিকে জুলাইয়ে শুরু হতে যাওয়া অলিম্পিক গেমসকে সামনে রেখে শহরের সৌন্দর্য বর্ধনের কাজও বেশ জোরে সোরে চলছে। এরই মধ্যে প্যারিস সিটি হলের পাশ থেকে ঘরহীন মানুষদের স্থানান্তর প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে, জানিয়েও তীব্র সমালোচনার মুখে আয়োজক দেশ। সাব্বির মিথুন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দেব আরেকবার। ইসরায়েলকে রক্ষায় এবার আন্তর্জাতিক আদালতকে হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র। গাজায় হামলা বন্ধে চাপ প্রয়োগে তেল আবিব সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এই ছিল আন্তর্জাতিক সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। আরিন, আপনাকে ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।